বিটিভি ত্রিপুরার নিয়মিত অনুষ্ঠান সমাজ দর্পণে আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আজ আমাদের আলোচনাটা একটু অন্যরকম হতে চলেছে। আজ হবে মশলার কথা। হ্যাঁ, তবে শুধু রান্নাঘরের মশলা নয়, আমাদের আলোচনায় থাকবে জীবনের মশলার গল্প। আজ আমরা আমাদের আলোচনায় এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি, যিনি নিজের আত্মবিশ্বাস এবং সংগ্রামের মাধ্যমে জীবনে একটা বিশেষ জায়গা অর্জন করেছেন এবং শুধুমাত্র একজন ব্যবসায়ী হিসেবেই তিনি সেই জায়গাটা অর্জন করেননি, অর্জন করেছেন অগণিত মানুষের আস্থা এবং ভালোবাসা। তিনি শুধুমাত্র একজন ব্যবসায়ী নয়, তিনি এক অনুপ্রেরণার নাম। আসুন উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানাই আমাদের বিটিভি ত্রিপুরার পর্দায় রতন দেবনাথ, রাজ্যের বিশিষ্ট শিল্পপতি, এমডি লংতরাই গুঁড়ো মশলা এবং একজন সমাজসেবী। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার, বিটিভি ত্রিপুরার দীর্ঘ 25 বছরের পথ চলায় আমরা কিন্তু বরাবরই আপনার কাছ থেকে সহযোগিতার পেয়েছি, মানে সবসময় আপনার সহযোগিতার হাত আমাদের সাথে ছিল। তো প্রথমেই আপনার কাছে জানবো যে আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে? সত্যি মানে আজকে ম্যাডাম, আপনাদের যে সিইও মনীষা পাল চৌধুরী ম্যাডাম অনেকদিনই বলছিল আসার জন্য, কিন্তু কোনো না কোনো কারণে আমার আসতে পারিনি আমি। কিন্তু আজকে এসে মনে হলো আমি অনেক দেরি করে ফেলেছি, এবং আপনাদের যা ইনফ্রাস্ট্রাকচার এবং ম্যাডামের যেই ধরনের আমাকে রিসিভ করলো, এটা সত্যি আমার লাইফের একটা হয়তো মানে স্মরণীয় হয়ে থাকবে। তো সত্যি আমি আনন্দিত এবং গর্বিত যে একজন মহিলা হয়ে উনি এই ধরনের একটা ইলেকট্রনিক মিডিয়া দীর্ঘ 25 বছর ধরে এই ত্রিপুরার ছোট্ট রাজ্যে উনি চালাচ্ছেন। এটা আমার মনে হয় ত্রিপুরাতে একটা ইতিহাস, এবং আমি অ্যাজ এ বিজনেসম্যান আমি বলবো যে ওনার যে আপনি যে কারণে আমাকে ডেকেছেন যে অ্যাজ এ এন্টারপ্রেনার্স, আমি মনে হয় আপনার এই রুমের মধ্যেই সবচেয়ে বড় এন্টারপ্রেনিয়র এখানেই লুকিয়ে আছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের বিটিভি ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে আপনার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। লংতরাই গুঁড়ো মশলা আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটা নাম, এবং আমাদের প্রায় মানে সকলের রান্নাঘরেই আমরা এই মশলা ব্যবহার করে থাকি। তো এই যে আপনার যে প্রতিষ্ঠান বা ব্যবসা, এটা কি আপনিই এর প্রতিষ্ঠাতা না বংশানুক্রমিক ব্যবসা? না, অ্যাকচুয়ালি দেখুন, আমাদের অ্যাকচুয়ালি যে বংশানুক্রমিক যে বিজনেসটা ছিল, আমার বাবার একটা ছোট্ট বিজনেস ছিল, সেটা আপনার চাউলের বিজনেস, ট্রেডিং করতো। তো সেটা থেকে আমাদের সংসারে যারা আমরা ছিলাম আমাদেরকে পড়াশোনা করিয়েছে, এবং আমাদের পরিবার চালানোর ক্ষেত্রে অনেকটাই কষ্ট হতো ওনার। তো এটা যখন আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি ইন দ্য ইয়ার অফ 1997, আমি বিএসসি কমপ্লিট করার পর এই পারিবারিক যে সংগ্রাম মা এবং বাবার, সেটাকে আমি খুবভাবে উপলব্ধি করি, এবং আমি মনে করি যে আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করব সেটা আমার জানা ছিল না। তো এটা টোটালি আমি নতুন করে আমার নিজের ক্রিয়েট করা আমার একটা বিজনেস, এবং এটা আমি আমার ফার্স্ট জেনারেশন বিজনেস আপনি বলতে পারেন। এই যে আপনি বললেন যে সংগ্রাম, তো মানে শুরুটা কেমন ছিল বা এই পর্যায়ে আসতে কতটা সংগ্রাম করতে হয়েছে? দেখুন, আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তখন আপনারা জানেন যে 1997 থেকে বা এর আগ থেকে অনেকটা ত্রিপুরার অনেক ডিস্টার্ব ছিল, টেররিস্ট প্রবলেম ছিল, অনেক ধরনের অসুবিধা ছিল, টেলিফোন কানেকশন ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে তো অবশ্যই এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে, যে কিভাবে আমার জীবনটাকে, যে আমার যে স্বপ্ন বা ইচ্ছা ছিল যে কিছু একটা করার, সেটা কিভাবে বাস্তবে আমি রূপায়িত করব। তো সেটা করতে গিয়ে আমি অনেক ধরনের অসুবিধার আমি সম্মুখীন হয়েছি, কিন্তু আমি কোনো জায়গাতেই আমি সমস্যাটাকে সমস্যা হিসেবে নিইনি, এটা আমার একটা শিক্ষা হিসেবে আমি নিয়েছি, যে এই শিক্ষা থেকে আবার নতুন কি করা যায়। তো যত সমস্যায় আমার এসছে আমি সেটাকে একটা নলেজ হিসাবে ভেবে আমি আমার কাজটা এগিয়ে নিয়ে গেছি। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টই হবেন, এই ভাবনা কি কখনো ছিল? এরকম কিছু ছিল না, মনের মধ্যে এরকম ছিল, ফ্যামিলি যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশন থেকে বেরিয়ে কিভাবে নতুন কিছু করা যায়। প্লাস ছোট থেকেই দেখছিলাম যে এই রাজ্যে
একটা পিছিয়ে পড়া রাজ্য এই অ্যাওয়ার্ডটা ইউজ করতো। আমি যখন প্রথম পড়তে গেলাম বাইরে মহারাষ্ট্রের পুনেতে, তখন অনেকে ত্রিপুরার নাম জানতো না। তো এটা আমার খুব সেন্টিমেন্ট হতো যে এরকম একটা রাজ্যে আমরা থাকি যেখানে অনেকবার বললে পরে নর্থ ইস্ট, আসাম এই ধরনের রেফারেন্স দেওয়ার পর ওরা চিনতে পারতো। তো এটা আমার কাছে খুব মানে একটা দুঃখজনক ব্যাপার ছিল যে কেন মানুষ আমাদের এই রাজ্যের নামটাই জানে না। তো তখন আমি ওইখান থেকে যখন পড়তে গেলাম ওইখানে আমি ব্যাক করলাম যে না, ত্রিপুরা গিয়েই ত্রিপুরাতেই কিছু করতে হবে। এবং ম্যাক্সিমাম লোক দেখতাম ত্রিপুরা থেকে যারা ট্যালেন্টরা আছে ভালো পড়াশোনা করার পর ওরা বাইরে চলে যেত। তো ওইটা আমার একটা সেন্টিমেন্ট ছিল যে না, আমি ত্রিপুরাতেই কিছু করব। ঠিক। আর এখন কিন্তু আমি যতটুকু জানি, এটা জানবো পরবর্তী আলোচনায় আপনার কাছ থেকে, আমাদের রাজ্যের বাইরেও কিন্তু লংতরাই গুঁড়ো মশলা বেশ প্রভাব বিস্তার করেছে। আপনি একদম। ত্রিপুরার নামটা বাইরে কিন্তু ছড়িয়ে দিচ্ছেন। তো এই যে আপনার যে এই যে মানে পথ চলা বা এই যে সংগ্রাম, এতে আপনার পরিবার, বন্ধু বান্ধব বা সমাজ কতটা আপনাকে সহযোগিতা করেছে? একদম, আপনি যেটা বললেন যে সমাজ একটা, দেখুন একটা ভালো কিছু করতে গেলে আমি মনে করি যে প্রত্যেক সমাজের একটা বিশেষ অবদান থাকে। কারণ পরিবার থেকেও সমাজ যদি, যে সমাজে আমি লালিত পালিত হয়ে বড় হয়েছি, সেই সাপোর্টটা খুব দরকার। এবং অবশ্যই আমার ফ্যামিলির সাপোর্ট তো অবশ্যই ছিল। কারণ আমার যে ফ্যামিলি ছিল, আমার ওয়াইফ বলুন বা আমার ফ্যামিলিতে যারা ভাইরা আছেন, অন্যান্য সদস্যরা আছেন, তারা আমাকে প্রচন্ডভাবে মানসিকভাবে ওরা সাপোর্ট করেছে এগিয়ে যাওয়ার জন্য। এবং যখনই আমি কোনো ধরনের কোনো সমস্যায় আমি এসছি, আমার সোসাইটি বা আমার ফ্যামিলি আমার পাশেই ছিল। আহ, আপনি বলেছিলেন যে মানে ইন্ডাস্ট্রিয়ালিস্টই হবেন এমন কোনো ভাবনা ছিল না। তাহলে মানে ছোটবেলা কি কোনো স্বপ্ন ছিল যে আমি এটা হতে চাই বা এটা হব? হ্যাঁ, এটা তো সবারই থাকে, স্বপ্ন তো অবশ্যই থাকে। যে ছোটবেলা থেকে যখন আমি আহ, আমার যতটুকু মনে আছে যে ক্লাস 6 থেকে যখন আমি মোটামুটি বুঝি, তখনই আমার একটা ইচ্ছা ছিল, একটা কম্পিটিশন ভাব আমার মনে ছিল যে কিছু যদি এক্সট্রা অর্ডিনারি করা যায়। এবং আমার যারা শিক্ষকরা ছিলেন তাদের কথাগুলি আমি শুনতাম এবং আমি লক্ষ্য করতাম যে আমার এরিয়াতে বা আমার এলাকায় যারা প্রতিষ্ঠিত লোকরা ছিল তাদেরকে আমি খুব ফলো করতাম যে ওরা কিভাবে কিভাবে চলে, বা ওদের বিজনেস বলুন বা যারা চাকরিজীবী আছে তারা কি ধরনের তাদের লাইফস্টাইল, তারা কি জিনিস ফলো করে, এগুলি আমি ছোটবেলা থেকে তাদেরকে আমি ফলো করতাম। বর্তমান সময়ে ব্যবসার জায়গাটাতে যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে। তার উপরে মানুষের মনে একটা আস্থা তৈরি করা। তো এই যে আপনার ব্র্যান্ডকে যে মানুষের মনে একটা জায়গা করে দিয়েছেন, তো মানে তার জন্য মানে কি বিশেষ কৌশল অবলম্বন করেন? অ্যাকচুয়ালি দেখুন, আমি অ্যাকচুয়ালি আমার যে কেরিয়ার শুরু হয় সেটা ছিল একটু অন্যরকম। যে আমি প্রথম শুরু করেছিলাম যে আমার ফার্টিলাইজার বিজনেস দিয়ে, যেটা আপনার রাসায়নিক সার। তো দীর্ঘ অনেক বছর করার পর যখন দেখলাম যে আমার অনেকগুলি এমপ্লয়ি হয়েছে, তাদের মানে কর্মসংস্থানকে কিভাবে আরো বেশি সুনিশ্চিত করা যায়, যে আমি ভাবলাম যে না, তাহলে আমি কেন ইন্ডাস্ট্রির দিকে যাব না, কেন ট্রেডিং করছি এতদিন ধরে। তখন আমি 2010-এ প্রথম আমার বায়ো ফার্টিলাইজার ইউনিট, যেটা আমার নর্থ ইস্টে প্রথম ইউনিট ছিল বায়ো ফার্টিলাইজার উপরে, তো সেটা আমি শুরু করি। তারপর থেকে ধীরে ধীরে আমার ইন্ডাস্ট্রি লাইনে আসা। এবং তারপরে আমি শুরু করলাম আপনার ওয়্যার হাউস, যেটা লজিস্টিক, আমাদের একটা লজিস্টিক কোম্পানি আছে লংতরাই লজিস্টিক বলে। সেখানে আমরা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে আমরা সার্ভিস প্রোভাইড করি। এভাবে ধীরে ধীরে আমার মানে প্রজেক্টগুলি প্রত্যেক 2 বছর 3 বছর আমার যারা এমপ্লয়িরা আছে ওদের সঙ্গে আমি মিটিং করি, ডিসকাশন করি, করে করে আমি প্রজেক্টগুলিকে মানে কন্টিনিউ করতে থাকি। মশলার গুণমান বজায় রাখার ক্ষেত্রে কিভাবে কাজ করেন? মশলার গুণমান অ্যাকচুয়ালি দেখুন, আমি এফএমসিজিতে আসার পেছনে একটা কারণ ছিল। কারণ আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেক দিন মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, এবং সেই নিত্য প্রয়োজনীয় জিনিস ঘুম থেকে উঠেই যে জিনিসগুলি লাগে, আমাদের টিম যখন আমরা ডিসকাস করছিলাম তখন কেন আমরা এই দিকে যাব না। কারণ আজকে দেখবেন এই বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি, একদম টাটা থেকে রিলায়েন্স থেকে আদানি থেকে সবাই কিন্তু ধীরে ধীরে ছিল অন্য সেক্টরে। আজকে তারা সবাই এই এফএমসিজিতে আসছে। কেন আসছে? কারণ এখানে একটা অনেক বড় অপরচুনিটি এবং অনেক বড় মার্কেট আছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। তো আমি এই যে কোয়ালিটিটা, এই কোয়ালিটিটা মেনটেন করার ক্ষেত্রে আমার একটা টিম পুরা আছে, যারা মানে কেমিস্ট, তারা বিভিন্ন ভারত সরকারের এবং
বিভিন্ন সংস্থা থেকে তারা ট্রেনিং প্রাপ্ত, এবং তারা যত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি আছে অনেকে ওই কোম্পানিতে কাজও করেছে। এবং সেই যে কোয়ালিটিটা মেনটেন করতে গেলে যে মেইন জিনিস হচ্ছে একটা ল্যাব, একটা অত্যাধুনিক ল্যাব আমাদের থাকতে হবে। সেটা আমরা কিন্তু অত্যাধুনিক ল্যাব আমাদের এখানে আছে, যে ল্যাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা টেস্ট করি, এবং টেস্ট করার পরেই আমরা কিন্তু সেটা বাজারজাত করি। এবং এই কোয়ালিটিতে আমরা যে আগমার্ক, যে ভারত সরকারের যে প্রোটোকল গুলি আছে, যেমন FSSAI বলুন, ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া, বা আদার্স যে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের যে প্রোটোকল আছে, কোয়ালিটি মেজার গুলি আছে, সেগুলি আমরা ফলো করি। এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যে ব্র্যান্ড বা মানে প্রোডাক্টগুলি বলুন, আমরা ত্রিপুরা শুধু নয়, ত্রিপুরার বাইরে আমরা নর্থ ইস্টের প্রত্যেকটা স্টেটে আমরা পৌঁছেছি। এছাড়াও আমরা গত কিছুদিন ধরে আমরা বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এগুলিতে আমরা কাজ শুরু করেছি। যেহেতু আপনার ব্যবসাটা পুরোটাই রান্নাঘরকে কেন্দ্র করে, তো জানবো যে কখনো কি রান্না করতে রান্নাঘরে যাওয়া হয়? তাহলে কোন ডিশটা রান্না করতে ভালো লাগে? অ্যাকচুয়ালি আমি দেখুন, মানে রান্নাটা অ্যাকচুয়ালি আমি খুব বেশি পারি না, কিন্তু হুম হুম এত ব্যস্ততার মধ্যে কোনো সময় হয়ে ওঠেনি। কিন্তু হুম। ছোটবেলা থেকে মা রান্না করতো, বা বিয়ের পরে ওয়াইফ রান্না করে, তো সেটা আমি দেখি, মানে কোয়ালিটি ওয়াইজ, বা যখন খাই তখন ডিসকাস করি ওদের সঙ্গে কিভাবে প্রিপারেশন হয়, বা দেখি। কিন্তু আমি খুব ভালো রান্না করতে পারি এমনটা নয়। মায়ের হাতের কোন রান্নাটা সব থেকে প্রিয়? অবশ্যই, যেহেতু বাঙালি, মাছের ঝোলটা খুবই ভালো লাগে। মা খুব, আমাদের নিজস্ব পুকুর ছিল, মানে মাছের ঝোল করতো, খুব আচ্ছা ভালো পেতাম এটা। তো আমার ফেভারিট ডিশের মধ্যে মাছের ঝোলটাই। আচ্ছা, আর প্রিয় মশলার গন্ধ কোনটা? প্রিয় মশলা বলতে গেলে আমরা যেগুলি আজকের দিনে মিক্স মশলা, আগে ছিল না মিক্স মশলাগুলি, হুম হুম একটা সময় পরে এটা আমরা ডেভেলপ করেছি, যে ফিশ কারি মশলা, মিট মশলা, চিকেন মশলা, এই যে মিক্স মশলাগুলির যে কম্বিনেশন, ওটার মধ্যে অনেক হেলদি কম্পোনেন্ট থাকে। বিভিন্ন ধরনের মশলার সেই মানে বলতে পারেন আপনি, একটা মেলবন্ধন বলতে হুম পারেন, হুম হুম। সেটা আমার খুবই ফেভারিট। এবং আমরা এইগুলি খুবভাবে মার্কেটজাত করছি, এবং মানুষ থেকে ডিমান্ডও পাচ্ছি আমরা। ছোটবেলার মায়ের হাতের রান্না মাছের ঝোল প্রিয়। তো তারপর আর কি প্রিয় খাবার আছে, বা সময়ের সাথে সাথে ছোটবেলায় যেটা ভালো ভালো লাগতো এখন ভালো লাগে না, এখন অন্য কিছু ভালো লাগে, এরকম মানে কিছু? এরকমটা না, মানে আমি অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া খুবই, আমার একটা রেস্ট্রিকশন, আমি শুরু থেকে আমি কন্ট্রোল করি খাওয়া দাওয়াটার প্রতি, সরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে মোটামুটি ঘরোয়া খাওয়ারই আমার খুব ভালো লাগে। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ কি ছিল এবং কিভাবে ওই চ্যালেঞ্জটা কাটিয়েছেন? দেখুন, একটা সময় ছিল যখন আমি টোটালি, মানে বেঙ্গল থেকে আপ টু ত্রিপুরা প্রত্যেকটা এরিয়ার মধ্যে আমি মুভ করতাম, আমাদের বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলুন, মার্কেট বলুন, এগুলি করার ক্ষেত্রে। সেটা আমার অনেক চ্যালেঞ্জ আমি আমাকে ফেস করেছি ওই সময়টায়, কারণ ওই সময়টায় টোটালি টেররিস্ট প্রবলেম ছিল পুরো নর্থ ইস্টের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একবার মেঘালয় থেকে আমাকে উগ্রবাদীরা কিডন্যাপও করেছে। আচ্ছা, তো টোটাল ব্যাপারটাই একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমি অতিবাহিত করেছি, কিন্তু আমি কোনোদিন হারিনি, বা ফেলিওর হবো এই ধরনের মানসিকতা আমার ছিল না, বা আমি চিন্তার মধ্যেও আনিনি। তো এত কিছু করেও আমি কিন্তু আজকেও নতুন নতুন প্রজেক্ট নিয়ে ভাবছি। আচ্ছা। এই যে আপনার যে মানে বললেন যে অনেকটা সংগ্রাম করেছেন বা ইয়ে করেছেন, আপনার এই দীর্ঘ ব্যবসায়ের মধ্যে টার্নিং পয়েন্ট কোনটা ছিল? টার্নিং পয়েন্ট, দেখুন, আমি যখন ট্রেডিং থেকে আমি ম্যানুফ্যাকচারিং এ আসি, তখন আমার কাছে খুব চ্যালেঞ্জ ছিল। কিন্তু আসার পর আমার মনে হয়েছে যে এখানে অনেক সুযোগ আছে। প্রথমত, যে বেকার সমস্যা, যেটা আপনার ত্রিপুরা রাজ্যে অনেক দিন ধরে চলছিল, যে আপনার বেকারদের কর্মসংস্থার ক্ষেত্রে। তো এটা আমার খুব চ্যালেঞ্জ ছিল, যে স্কিল লেবার পাওয়া এখানে। কারণ যারাই একটু ভালো কিছু করে তারা কিন্তু বাইরে চলে যায়, ত্রিপুরাতে থাকতে চায় না। তো সেই ক্ষেত্রে এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে ইন্ডাস্ট্রি স্থাপন করার পর এখানে কিভাবে স্কিলড লেবার ডেভেলপ করা যায়, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ভালো কিছুর আশায় বাইরে চলে যেত। তো ওই জায়গাটা আমার কাছে খুব চ্যালেঞ্জ ছিল। আধুনিক প্যাকেটিং, ডিজিটাল মার্কেটিং
বা অনলাইন প্ল্যাটফর্ম, এই বিষয়গুলো আপনার ব্যবসার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? আজকাল দিনে তো ডিজিটাল মার্কেটিং একটা বড় প্ল্যাটফর্ম এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমাদের এখানে ডেলিভারির যে ব্যাপারটা বা আদার্স যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা অনেকটাই হয়তো আমরা সমস্যার সম্মুখীন আমরা হই। সে জায়গায় দাঁড়িয়েও আমরা চেষ্টা করছি যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ইউজ করে কিভাবে আপনি দেখবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং বা আগরতলা সারাউন্ডিং এ আমরা সাপ্লাই করি, অনলাইন ডেলিভারি আমরা করি। তো সেটা চ্যালেঞ্জ ছিল, ম্যান পাওয়ারের প্রবলেম ছিল, কিন্তু আমরা করছি, টিল নাও করছি। এবং এটা ইউজ না করলে আজকের দিনে হবে না। তো এগুলি আমাকে প্রথম আমার পক্ষে একটা চ্যালেঞ্জ ছিল, আমাকে শিখতে হয়েছে, অনেক কিছু জানতে হয়েছে, বুঝতে হয়েছে বিভিন্ন এক্সপার্টের সঙ্গে কথা বলে। তো সেটা আমরা করছি এবং আমাদের একটা ভালো টিম আছে, প্রায় 4-5 জন 6 জনের একটা টিম আছে, ওদেরকে আমরা ডেভেলপ করেছি এবং ওরা খুব ভালোই করছে। রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় লংতরাই এখন মানে কাজ করছে, যাচ্ছে লংতরাই মশলা। উম, এই রাজ্যের বাইরে বা ধরুন বিদেশে রপ্তানির ক্ষেত্রে আপনার কি পরিকল্পনা রয়েছে? দেখুন, বিদেশে তো আমরা অলরেডি পাঠাচ্ছি, আমরা আচ্ছা। বিদেশে পাঠাচ্ছি অলরেডি। আমরা গত বছর একটা ভালো কোয়ান্টিটি আমরা এক্সপোর্ট করেছি, আমরা বাংলাদেশে এক্সপোর্ট করেছি ভালো কোয়ান্টিটি। যদিও কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশে একটা অনেক বড় ডিস্টার্ব হয়েছে, সেই ডিস্টার্বের কারণে আমাদের এক্সপোর্টটা অনেকটাই কম হয়েছে। তো কিন্তু কন্টিনিউ হচ্ছে, আমরা এক্সপোর্ট করছি। আমরা চেষ্টা করছি যে এখানে থেকে ত্রিপুরার যে মানে স্পাইস গুলি আছে, যেগুলি আহ, কিভাবে এক্সপোর্ট করা যায় বা এগুলিকে আরো বেশি কিভাবে মার্কেটজাত করা যায়, সেটা আমরা কাজ করছি। এবং বিভিন্ন অফিসিয়ালস যারা আছে, এমওবিসিডি যেমন এগ্রিকালচার কৃষি ভবনের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি, হর্টিকালচারের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি, কিছু ডিএমদের সঙ্গে আমরা মিটিং করেছি। এই ত্রিপুরা রাজ্যের যে ধলাই ডিস্ট্রিক্টে খুব ভালো আপনার জিঞ্জার মানে আদা, হলুদ হয়, ব্ল্যাক পেপার যেটা কালো মরিচ হয়। তো এগুলিকে কিভাবে বাইরে এক্সপোর্ট করা যায় বা এগুলি নিয়ে কিভাবে কাজ করা যায়, সেগুলি আমরা কাজ করছি। এবং আমরা আশা করছি যে গভর্নমেন্টের সহযোগিতা যদি আমরা ঠিকভাবে পাই, তো আমরা সেটাকেও কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো। ব্যবসা ছাড়াও একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের দিক থেকে সামাজিক দায়বদ্ধতা কতটা গুরুত্বপূর্ণ? এটা তো অনেক বড় দায়িত্ব, সেটা করা খুবই দরকার প্রত্যেক প্রতিষ্ঠিত ব্যক্তিদেরই। আমি মনে করি যে আমরা সমাজ থেকে প্রতিনিয়ত কিছু না কিছু আমরা নিই এবং ছোটবেলা থেকে আমরা এই সমাজ থেকে অনেক কিছু পাই। কিন্তু একটা সময় পরে অনেকেই ভুলে যায়, যেমন অনেকেই দেখবেন কাজের সুবাদে হয়তো বিদেশ চলে গেছে বা ত্রিপুরার বাইরে কোথাও চলে গেছে ওরা। তারপরে তার যে সমাজে ও লালিত পালিত হয়ে বড় হয়েছে, সেগুলি আর ওরা কিন্তু কার খবর রাখে না। কিন্তু আমার একটা সেন্টিমেন্ট ছিল যে আমি যা করব আমার এই বাসস্থানের মধ্যে এবং এই ত্রিপুরা রাজ্য থেকেই করব। যদি ইন ফিউচার কোনো ধরনের বড় ধরনের কাজও করতে হয়, কিন্তু আমি এই আমার মাতৃভূমিতে জন্মভূমিতে থেকেই আমি করব। সেটা আমার একটা বড় সেন্টিমেন্ট। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা হয়তো বাইরে প্রতিষ্ঠিত হয়েছে বা বিজনেস করার ক্ষেত্রে দীর্ঘ এই 25-26 বছরের জার্নিতে হয়তো আমরা অনেক ফ্রেন্ডসরা ছিল বিভিন্ন আউট অফ স্টেট। ওরাও অনেক সময় রিকোয়েস্ট করতো যে তুমি কেন মানে আউট অফ স্টেট সেট আপ করো না, দিল্লিতে সেট আপ করো না। কিন্তু প্রথম থেকে একটা সেন্টিমেন্ট ছিল যে না, আমি যা করবো ত্রিপুরা থেকে করবো। এতে হয়তো আর্থিক দিকে দিয়ে আমার লস হয়েছে, কিন্তু আমি মানসিকভাবে মানে একটা আমার পরিতৃপ্তি এসছে যে আমি ত্রিপুরা থেকেই যা করছি ত্রিপুরা থেকেই করছি এবং ত্রিপুরার জন্যই করব। একদম। এই ধরনের ভাবনাটা যদি মানে সবাই মিলে ভাবেন তাহলে হয়তো আমাদের রাজ্যের চেহারাটা অনেকটাই পাল্টে যাবে। এভাবে ভাবা উচিত আমাদের সকলের। আগামী দিনে আপনি আপনার এই ব্যবসাকে কোথায় দেখতে চান? দেখুন, এখন তো আমার ফ্যামিলিতে অনেক লোক হয়ে গেছে। আজকে এখন যাই করছি, ওই যারা আমাদের টিমে আছে বা আমার যারা এমপ্লয়িরা আছে ওদের জন্য তো কিছু করতেই হবে, কারণ সবাই ত্রিপুরার ছেলে মেয়ে এবং কোভিডের সময় অনেকেই বাইরে থেকে চাকরি ছেড়ে চলে এসছে। ওরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং খুব ভালো ভালো ট্যালেন্ট ছেলে মেয়েরা আছে। সিম্বায়োসিসের মতো মানে কলেজে এমবিএ করা ছেলে মেয়েরা আমাদের এখানে আছে, এনআইটির আছে, ইকফাই আছে, ত্রিপুরা ইউনিভার্সিটির আছে। তো ওরা তো এখন আমাদের লংতরাই পরিবারের সদস্য এবং ওদের দিকে তাকিয়েও আমরা মানে মনে হয় যে আমাকে এই বিজনেসটা অ্যাটলিস্ট
প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে যাওয়া দরকার, কারণ আমাদের ফ্যামিলিতে প্রায় 500 জনের উপরে এমপ্লয়ি আমরা আছি, তারা আমরা সবাই মিলে কাজটা করছি। আগামী দিন হয়তো আরো বাড়বে। তো সেটা আমাদের ইচ্ছা, যে সবাই মিলে আমাদের একটা ইচ্ছা যে অ্যাটলিস্ট আমরা প্যান ইন্ডিয়া লেভেলে কাজটাকে নিয়ে যাওয়া। বর্তমান তরুণ প্রজন্ম অনেকেই ব্যবসা করতে চায়, কিন্তু একটা ভয় বা অনিশ্চয়তার কারণে তারা পিছিয়ে পড়ে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, বিজনেস করতে গেলে আমিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো আমিও তো বিজনেস কিছু সেরকম জানতাম না। কিন্তু আমার মনে হয় তরুণ প্রজন্মের প্রতি আমার একটা আহ্বান থাকবে, যে কোনো কাজ যদি আপনি মনোযোগ দিয়ে করেন এবং নিষ্ঠা এবং সময় দেন, সবচেয়ে বড় হচ্ছে একটা কাজ করতে গেলে একটু সময় দিতে হবে। আজকাল তরুণ প্রজন্ম, আমি যেটা ফিল করি, যারা আমাদের এখানে আসছে, বিভিন্ন খুব এডুকেটেড ছেলে মেয়েরা আসছে, তাদের ধৈর্যটা অনেকটাই কম। কারণ তার জন্য আমরা যারা গার্ডিয়ানরা আছি সেটা অনেক অংশে দায়ী। কারণ আমরা ছোটবেলা থেকে ওদেরকে এরকম একটা মেন্টাল সেট আপ করে দিই যে ভালো পড়াশোনা করো, করে একটা ভালো চাকরি করো। এবং ত্রিপুরায় যে ম্যাক্সিমামই দেখবেন যে একটা গভর্নমেন্ট লেভেলে চাকরি করার একটা বিশাল ঝোঁক, এবং সেটা ওদের ছোটবেলা থেকেই সেভাবে প্রিপারেশন আমরা যারা গার্ডিয়ানরা আছি তারা কিন্তু দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা তরুণ প্রজন্ম, যারা কিছু করতে চায়, ত্রিপুরাতে অনেক রিসোর্স আছে যেটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করা যেতে পারে। আজকেও আমি একটা এনআইটির প্রোগ্রামে গিয়েছিলাম, ওইখানে বিভিন্ন এমবিএ স্টুডেন্টের মধ্যে কথা বলার সুযোগ আমি পেয়েছিলাম, মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য। ওরাও চাইছিল যে মানে কিভাবে ত্রিপুরার থেকে ত্রিপুরার যেসব মানে প্রোডাক্ট আছে, রাবার বলুন বা হর্টিকালচার প্রোডাক্ট বলুন, কাঁঠাল, আনারস, এগুলিকে কিভাবে ডেভেলপ করা যায়, এগুলির উপরে কিভাবে কাজ করা যায়। তো সেখানে আমি এটাই বলেছি যে সেটা করার ক্ষেত্রে প্রথম হতে হবে যে ওকে সময় দিতে হবে এবং ধৈর্য সহকারে একটা যে কোনো জিনিসকে আন্তরিকতার সহিত সেই কাজটা করতে হবে। এবং ফেলিওর আসবে, সমস্যা আসবে, এবং কেন ফেলিওর এসছে এবং কেন সমস্যা হচ্ছে সেগুলি নিয়ে ওরা রিসার্চ করতে হবে, বুঝতে হবে। সেটা করলে আমার মনে হয় ত্রিপুরার যেসব ছেলে মেয়েরা আছে, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। এখন অয়েল কানেক্টিভিটি, রেল বলুন, ফ্লাইট বলুন, রোড বলুন, সব দিকে খুব কানেক্টিভিটি খুবই ভালো। এবং এই যে রিসোর্স গুলি আছে সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেকটাই মানে কাজ করতে পারি, এবং স্কোপ আছে এখনো। বিশ্বের বাজারে ভারতীয় মশলা বিশেষ কোনো স্থান কি দখল করতে পারবে বলে মনে করেন? দেখুন, দীর্ঘ অনেক বছর ধরে আপনার দেখুন, যারা ইংরেজরা এখানে এসছে তারা কিন্তু এই মশলার জন্যই এই ইন্ডিয়াতে প্রথম এসছে, আমার যতটুকু জানা। আজকে বিশ্বের বাজারে আপনি মশলা ম্যাক্সিমাম মার্কেটেই, ওয়ার্ল্ডের বিভিন্ন মার্কেটেই আমাদের মশলা কিন্তু খুবই জনপ্রিয়। এবং খুব পরিমাণে আপনি যদি লক্ষ্য করেন, আমাদের পার্শ্ববর্তী যে বাংলাদেশ আছে ওখানে কিন্তু কোনো জিরা কাল্টিভেশন হয় না। ওরা কিন্তু প্রায় 99% জিরাই আমাদের এখান থেকে ওরা ইম্পোর্ট করে। এবং ওদের যে মশলা সেটা গুণমান কিন্তু অনেকটাই খারাপ। আমাদের এখান থেকে হলদি বলুন, মরিচ বলুন, জিরা বলুন, ওরা কিন্তু 90% আমাদের এই ইন্ডিয়া থেকেই ইম্পোর্ট করে। এবং সারা ওয়ার্ল্ডে আপনি যদি দেখেন যে আমাদের স্পাইসের কোয়ালিটি কিন্তু ভারতবর্ষে যথেষ্ট ভালো, এবং সারা ওয়ার্ল্ড আমাদের এখান থেকে কিন্তু এক্সপোর্ট হয়। এবং সেটার নর্থ ইস্টের যে ভ্যারাইটিগুলি আমরা পাই, কিছু কিছু ভ্যারাইটি, কিছু কিছু স্পাইস আছে যেগুলি এক্সপোর্ট হচ্ছে এবং আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বিশ্বের দরবারে আমাদের নর্থ ইস্টের স্পাইস আমরা যদি ভালোভাবে আমাদের যারা ফার্মার্সরা আছে তাদেরকে যদি ট্রেন করতে পারি, বা হর্টিকালচার ডিপার্টমেন্ট যারা স্পাইসটাকে দেখে, ওরা যদি প্রপার ভাবে কাজ করছে, আরো যদি প্রপার ভাবে কাজ করা যায়, মানে ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে পাশে নিয়ে, সেটা কিন্তু অনেক বড় আকারের কাজ হতে পারে। কারণ আপনি দেখবেন ত্রিপুরাতে ধলাইতে আপনার গোলমরিচের চাষ হয়, যেটা একটা হাই ভ্যালু প্রোডাক্ট, প্রায় 500 টাকার উপরে ওইটার মানে মার্কেট ভ্যালু। ত্রিপুরায় যেমন কোনো এগ্রিকালচার প্রোডাক্ট নেই যেটার প্রতি কেজির দাম 500 টাকা। তো সেটা যদি আমরা কমার্শিয়ালি ওদেরকে প্রডিউস করাতে পারি, সেটা কিন্তু ইন্ডিয়াতে তো ডিমান্ড আছে, ইন্ডিয়ার বাইরেও একটা হিউজ ডিমান্ড আছে। তো এটা প্রচুর অনেক বড় একটা অপরচুনিটি। ব্যবসায়ী হিসেবে
ব্যস্ত থাকতে হয়। এত ব্যস্ততার মধ্যেও ব্যবসা এবং পরিবার কিভাবে ব্যালেন্স করেন? এটা একটা অনেক বড় ব্যাপার, কারণ প্রত্যেকেরই ফ্যামিলি থাকে। ঠিক। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে 2000 মানে 5-এ যখন আমি আমার বিয়ে করি, তারপর থেকে আমার ওয়াইফ মানে খুবভাবে আমাকে সময় দিয়েছে এবং খুব সাপোর্ট করেছে। কারণ একটা ফ্যামিলি চালানোর ক্ষেত্রে যা যা করণীয় থাকে সেটা হয়তো বিজনেস চালাতে গেলে আমরা দিতে পারি না। আমার ছেলে স্কুলে যাওয়া থেকে শুরু করে বা আমার ফ্যামিলিকে মেনটেন করা, আমার বাবা মাকে মেনটেন করা, আমার যারা ভাইরা আছে ওরা খুব সাপোর্ট করে। তো টোটালি আমার ফ্যামিলি খুব সাপোর্টিভ বলেই আমি কিন্তু এই সময়টা এই বিজনেসে দিতে পেরেছি। বন্ধু-বান্ধব মহলে মানে আপনার পরিচয় কি ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাকি একজন সাদামাটা মানুষ? না না, একদম সাদামাটা, এরকম কোনো ব্যাপার নেই যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমরা যখন কথা বলি একদম টোটালি আমরা ছোটবেলায় যেভাবে কথা বলি সেভাবেই কথা বলা হয়, আড্ডা দেওয়া হয়, বা যখন কোনো অকেশনে যাই সেরকম কোনো ব্যাপার থাকে না। যদিও অনেক বন্ধু বান্ধব বলে, কিন্তু আমরাও খুব ক্লোজ ছিলাম একটা সময়ে। কিন্তু কর্মক্ষেত্রে হয়তো কেউ চাকরি করছে বা আমি আমার লাইন চুজ করেছি, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা। আ যদি আপনার জীবনে কোনো মানে মজার ঘটনা আমরা জানতে চাই, উম আমাদের সাথে যদি একটা ঘটনা শেয়ার করেন। দেখুন, মজার ঘটনা বলতে আমি আমার টোটাল টাইমটাই আমি আমার এই কর্মক্ষেত্রে দিয়েছি, এবং যা মজা বা আমরা আনন্দ বলুন সেটা কিন্তু আমি আমার কর্মক্ষেত্রে পেয়েছি। এবং আমার সবচেয়ে বড় মানে মজার ব্যাপার যদি আপনি বলুন, যখন 2010-এ আমি আমার প্রথম বায়ো ফার্টিলাইজার ফ্যাক্টরি আমি ওপেন করেছিলাম, তখন অনেক বড় বড় অফিসার বলুন বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা বলুন, বিভিন্ন দিক থেকে ওরা যখন বলছিল যে এই ধরনের ইন্ডাস্ট্রি এখানে সাকসেস হবে না। যখন আমি 1 বছর আমার খুব কষ্ট হয়েছে, যখন আমি এটাকে সাকসেসফুলি রান করতে পেরেছি, তখন আমার খুব ভালো লেগেছে। মানে এটাই আমার একটা বড় অ্যাচিভমেন্ট বলবেন বা আমার যেটাই বলেন, এটা আমার খুব একটা আনন্দের দিন ছিল যে না, এটাকে স্টিল নাও মানে 2025 অবধি আমি কন্টিনিউ করছি। এটা আমার কাছে বড় মানে আনন্দের একটা বিষয়। আ যদিও আমরা মানে সময় ফিরে পাই না। কিন্তু যদি বলি যে মানে ফিরে পাওয়ার সময় আপনার কাছে এলো, তাহলে আপনি কোন সময়টাতে ফিরে যেতে চাইবেন? অবশ্যই চেষ্টা করব যে যখন আমার মানে সেই দিনগুলি ছিল, মানে খেলাধুলা বলুন বা আমার স্কুল লাইফটা বলুন, এটাকে খুব মিস করি। কারণ এখন এত ব্যস্ততা থাকে, ঠিক। তো সেটা খুব মিস করি। যখন ছোটবেলায় খেলাধুলা করতাম বা নিজের এলাকাতে থাকতাম, কারণ ম্যাক্সিমাম টাইমই বাইরে থাকতে হয়, বা যদিও বিজনেসের কাজে ত্রিপুরা বলুন বা আদার্স নর্থ ইস্ট স্টেটের বিভিন্ন জায়গাতে আমি যাই, তো ওই দিনটাকে খুব মিস করি। তরুণ প্রজন্মের যারা ব্যবসায় আসতে চায় বা ব্যবসাকে যারা সঙ্গে নিয়ে চলতে চায়, উম তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দেবেন? একটাই মেসেজ থাকবে যে যারা ত্রিপুরা থেকে পড়াশোনা করছে বা বিভিন্ন ডিগ্রি করছে, ত্রিপুরাতে অনেক অপরচুনিটি আছে। আমরা লংথরাই পরিবার প্রত্যেক ইনস্টিটিউট থেকে, শুধু ত্রিপুরা নয়, প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে আমাদের এখানে ইন্টার্নশিপ করে, এবং প্রত্যেক বছর প্রায় 200 জনের উপরে আমরা ইন্টার্নশিপ করাই। ইকফাই বলুন, ত্রিপুরা ইউনিভার্সিটি বলুন, এনআইটি বলুন, ত্রিপুরার বাইরেও নর্থ ইস্টের অনেক স্টেট থেকে আমাদের কাছে আসে রিকমেন্ডেশন, এবং স্টুডেন্টরা আসে ইন্টার্নশিপ করতে। তো আমি ওদেরকে একটাই বলি যে তোমরা ত্রিপুরার ছেলে, ত্রিপুরার জন্য কাজ করো। হয়তো তোমার ইনিশিয়ালি কিছু অসুবিধা হবে, তোমার আর্নিংটা যদি 50%ও হয়, তুমি ত্রিপুরা থেকে কাজ করো। এবং আজকে দিনে ত্রিপুরায় দাঁড়িয়ে গভর্নমেন্টও বিভিন্ন সময়ে বলে যে আপনার বিভিন্ন ফেসিলিটিগুলি কিন্তু এখনো নর্থ ইস্টে, যেগুলি নর্থ ইস্টের বাইরে নেই, এই ফেসিলিটিগুলির জন্য কিন্তু এখনো আছে নর্থ ইস্টের মধ্যে। এবং সেগুলি হয়তো নতুন প্রজন্ম অনেকটাই জানে না, কিন্তু এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলি, সেই স্কিমগুলি এবং গভর্নমেন্টের যে পলিসিগুলি আছে, এগুলি যদি ভালো করে ওরা দেখে জানে, তাহলে কিন্তু সেই স্কোপগুলি কাজে লাগিয়ে ত্রিপুরাতে অনেক কিছু করা যায়। সেক্ষেত্রে যদি আমাদের কোনো হেল্প লাগে
এজ এ সিনিয়র বা আমরা যে কাজগুলি করছি আমাদের অভিজ্ঞতা যদি ওদের কোনো কাজে লাগে আমরা অবশ্যই করব। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা অবশ্যই চেষ্টা করব যে নতুন কোনো যদি এন্টারপ্রেনার্স দাঁড়াতে চায় সেক্ষেত্রে মার্কেটিং এ বলুন, প্রোডাকশন বলুন বা আদার্স অ্যাকাউন্টিং বলুন, অ্যাকাউন্টিং একটা বিশাল মানে অনেক বড় চ্যাপ্টার একটা বিজনেসের ক্ষেত্রে। তো সেটা আমরা অবশ্যই চেষ্টা করব ওদেরকে ট্রেন করানোর জন্য। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যদি কারো এমন সমস্যা থাকে নতুন কাজ করার ক্ষেত্রে আমরা অবশ্যই সাপোর্ট করবো ওদেরকে। ব্যবসা মানে শুধু লাভ ক্ষতি নয়, মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করাটার মধ্যেই আসল সাফল্য। আমরা স্যারের কাছ থেকে শুনলাম জীবনের সংগ্রামের গল্প, ঘাত প্রতিঘাতের গল্প, যেটা আমাদেরকে শিখালো যে যদি ঐকান্তিক নিষ্ঠা এবং প্রয়াস থাকে তাহলে সফলতা আসবেই, অবশ্যই। আমরা কখনো হারবো না। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার সময়, অভিজ্ঞতা, জীবনের স্বাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আর দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আমরা আশা করব আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্বে আবার কোনো নতুন অতিথির সাথে নতুন কোনো আলাপ, নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার। নমস্কার।